যাননি। নির্বাচনের হয়ে গেল নির্বাচনের পর তারা যেটা করতে পারতেন, প্রথমত যেটি 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আওয়ামী লীগ কি করেছিলেন, মাঠে থেকেছিলেন, জনতার সঙ্গে নিয়ে নির্বাচনের দাবি আদায় করেছিলেন। বিএনপি সেটা করতে পারতেন, মাঠ ছেড়ে না দিয়ে তারা তাদের নেতা কর্মী জনতাকে সঙ্গে নিয়ে দাবি আদায় করবার জন্য তারা রাজপথে থাকতে পারতেন। এটা তো যার যার রাজনৈতিক স্ট্র্যাটেজি দিদি। আমরা আমাদের স্ট্র্যাটেজিক্যালি এখন একটা বিরতি নিতে হচ্ছে, বিরতিটা নিয়ে ফিরে আসি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অপুদি, আপনি বলছিলেন যে স্ট্র্যাটেজির কথা, আপনি যদি শেষ করেন যে কেন আপনারা মানে সংলাপকে বা এটাকে রাজনৈতিক সমস্যার দিকটা আপনারা ভাবছেন না, আমরা যদি 1 মিনিট শেষ করেন কেন ভাবছেন না যে এটা রাজনৈতিক? ভাবছি না, আমি বলছিলাম যে সংলাপ করবার জন্য যে পরিবেশ, সেই পরিবেশটা বিএনপি রাখে নাই 2014-তে। পরিবেশটা তৈরি করবার জন্য তাদের যে সেটা আপনি নির্বাচনের পরে তারা যে কাজগুলো করেছিল 2013-তে, সেখান থেকে বেরিয়ে এসে 2014-তে নির্বাচন যদি তাদের করবার ইচ্ছা থাকতো, সংলাপ করবার তাদের ইচ্ছা থাকতো, সেই মনোবৃত্তিটা তাদের প্রকাশ করবার কৌশল সেটা আমরা দেখি নাই, বা বাংলাদেশের মানুষ সেটা দেখে নাই। এখন তারা যেই কাজগুলো করছে, তারা আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে না পেরে মানুষ হত্যা করে বাংলাদেশকে জিম্মি করে যদি সংলাপ করতে চায় এবং সেটাতে যদি সমর্থন দেবে যারা, তাহলে আমরা মনে করব যে এটা বাংলাদেশের মানুষকে বারবার করে জিম্মি করবার জন্য, যে কোনো একটা হাতিয়ার তৈরি করবার জন্য। দেখেন, বাংলাদেশের মানুষকে জিম্মি না করে কখনোই কোনো আন্দোলন হয়েছে কিনা সেটা অবশ্য বাংলাদেশের মানুষ সবসময় জিম্মি হয়েছে। না, জিম্মি মানে কি হত্যা করে? এটা কি হয়েছে? আপনি দেখেন, সেই 71 থেকে এ পর্যন্ত অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, 69-এর আন্দোলন হয়েছে। কোন আন্দোলনে যে সাধারণ মানুষকে হত্যা করে জিম্মি করে এই কাজগুলো হয়েছে? কখনই হয় নাই। এখন যেটা বিএনপির, এটাকে যদি সমর্থন করা হয়, এটার একটাই দাবি উঠতে পারে যে এই কাজগুলো যারা করছে তাদের বিচার করতে হবে। বিচার না করে তাদের যদি সংলাপের কথা বলা হয়, তার মানে হচ্ছে যে আগামীতেও যে কোনো আন্দোলনে এইরকমই একটি, এর চেয়ে আরো হয়তো এখন পেট্রোল বোমা, তার চেয়ে আরো আধুনিক কোনো অস্ত্র দিয়ে মানুষ হত্যা করে এইরকম আসলে একটি স্থায়ী সমাধান না হলে এরকমটি হতেই পারে। ববি হাজাজ, আমি অন্য একটি বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে নাগরিক সমাজ, তারপর অন্য পেশাজীবীরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইটার বিরুদ্ধে একটি প্রতীকী অনশন করেছে। নাগরিক সমাজের পক্ষ নামে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল একটি চিঠি দিয়েছেন। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে চিঠি দেওয়ার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং জনাব হোসেন মোহাম্মদ এরশাদকেও এই চিঠি দেওয়া হবে। এই মুভমেন্টগুলিকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? এই মুভমেন্টগুলো সম্বন্ধে বলছি, এর আগে অনেকক্ষণ ধরে কথা হয়েছে, তো হাফশো পার হয়ে গেছে, কিন্তু আমি কিছু অ্যাড্রেস করার কিছু সুযোগটা পাইনি, তো এই সুযোগটা আগে নিয়ে নেই। আমাদের জি না, আমি আওয়ামী লীগ লিডার বলতে যাচ্ছিলাম, সরকারি দলের নেত্রী হিসেবে বলতে যাচ্ছিলাম আর কি। সরকারি দলের নেত্রী উনি বলেছেন বিএনপি ঠান্ডা মাথায় কি করছেন না করছেন, অনেক কিছু বলেছেন। বিএনপির এখানে কেউ নেই সেটা কিছু বলার জন্য, আমিও বিএনপির জন্য আমি বলছি এখানে এই টেবিলে কেউ নাই, না এই টেবিলে একজন নেই। আমি যতদূর শুনছি, আমি তো অনেকক্ষণ ধরে শুনছি, এই টেবিলে কেউ বিএনপির কথা বলছে না এবং বলবেও না। আমার পয়েন্ট হলো, বিএনপি আপনিই টানছেন। কেন টানছেন? আপনি কেন বিএনপির কথাটা এখানে টানছেন? আমরা দেশ সংকটে আছে, সংকট থেকে কিভাবে বেরিয়ে যাব সেটার কথা আলোচনা করছি, আপনি বিএনপি টানছেন। এবং যখনই আমি কোনো টক শো বা যে কোনো ফোরামে কথা দেখি, আওয়ামী লীগের মানে সরকারি দলের নেতারা বিএনপিকে টানছে। কেন বিএনপিকে টানছে? বিএনপি কেন এত বড় কিছু? বাদ দেন বিএনপি, অপোজিশন পার্টি এখন জাতীয় পার্টির সাথে কথা বলেন। এদেশে আরো অনেক রাজনৈতিক দল আছে, তাদের সাথে কথা বলেন। তারা কি চায় সেটা শুনেন না, সেটা শুনে কাজ করেন, তারপর দেখি সমস্যার সমাধান হয় কিনা। বিএনপিকে এত টানার কি দরকার? আর বিএনপিকে যদি টানতে হয়, বিএনপি আলটিমেটলি জিনিস একটা চাচ্ছে, ওরা সন্ত্রাসবাদী কিনা আমার কিচ্ছু আসে যায় না, দেশে সন্ত্রাস হচ্ছে সেটা থামাতে হবে। কিন্তু যদি বিএনপি আপনি টানতে চান, বিএনপি আলটিমেটলি একটা জিনিস চাচ্ছে, ইলেকশন। আমরা চাচ্ছি না, আমরা অপোজিশন পার্টি, আমরা ইলেকশন চাচ্ছি না, কিন্তু আমরা একটা জিনিস চাচ্ছি, আমরা চাচ্ছি দেশে গণতন্ত্র। আমরা চাচ্ছি এমন একটা জায়গায় যাওয়া যেখানে ইলেকশনও নর্মাল ভাবে হতে পারে, বাকি সব প্রসেসেস নর্মাল ভাবে হতে পারে। বিএনপি যদি কালকে ইলেকশন চাইতে বলে কালকে ইলেকশন দিতে হবে, দ্যাটস নট দ্য কেস। 2006-এ বিএনপি নেতৃত্ব কি করেছে আর 2014 এবং 15-তে আওয়ামী লীগ নেতৃত্ব কি করেছে, এইসব ডিসকাশন ফেলে দিয়ে, কারণ সবাই একই জায়গায় যে ওইটা করেছে, ওইটা করেছে, ও আমাকে মার দিয়েছে, আমি ওকে মারবো, ও আমাকে বকা দিয়েছে, আমি ওকে বকা দিব, ও আমাকে ইলেকশন করতে দেয় না, আমি ওকে ইলেকশন করতে দিব না, এটা বাদ দেন। লেটস মুভ অন। ওকে, অনেক এগিয়ে গেছে দেশ, সবকিছু দেশের এগিয়ে গেছে। এটা মুভ অন করে আমরা সলিউশন কি করব, কিভাবে ঠিক করব সেটা নিয়ে কথা বলি। দোষারোপ বন্ধ করেন। এখানে বিএনপির কেউ নেই, এখানে বিএনপিকে বসে দোষারোপ করার কোনো প্রয়োজনই নাই। এবং দেশবাসী অলরেডি বিএনপি থেকে এবং অনেক কিছু থেকে অতিষ্ঠ, প্রয়োজন নাই। বলেন সলিউশন কি দিবেন, সলিউশন কিভাবে দিবেন? ইলেকশন জাতীয় পার্টি চায় না, অপোজিশন জাতীয় পার্টি ইলেকশন চায় না। অন্য কোন দল বলে নাই এখন ইলেকশন দেন, আগামীকাল ইলেকশন দেন, কেউ বলে নাই। সুশীল সমাজ, নাগরিক সমাজের কথা যে
আমাদের হোস্ট তুললেন, তারাও কালকে ইলেকশন দেন বলে নাই। সো কালকে ইলেকশন ইজ নট দ্য কোয়েশ্চেন। বিএনপি চাইলে চাইতে পারে, উই ডোন্ট কেয়ার। কালকে ইলেকশন ইজ নট দ্য কোয়েশ্চেন, ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইজ দ্য কোয়েশ্চেন। যে এমন জায়গায় নিয়ে আসেন যেখানে কোনো ইলেকশন প্রশ্নবোধক হবে না, যেখানে গণতন্ত্র প্রশ্নবোধক হবে না, এটা নিয়ে আসেন। তারপর বিএনপি কি চায় না চায় সেটা 17 কোটি জনগণ দেখবে। আমি একটু আপনাকে জানতে চাইছি, আপনি যে বলছেন যে বিএনপি কে বাদ দেন, গণতন্ত্র প্রশ্নের মুখে পড়বে না, কোনো নির্বাচন প্রশ্নের মুখে পড়বে না, সেটা বিএনপি কে বাদ দেওয়া সম্ভব? না না না, বিএনপি কে বাদ দেওয়া সম্ভব কিনা, কোন রাজনৈতিক দলকে বাদ দেওয়া সম্ভব কিনা আমি সেটা বলছি না। আমি বলছি বিএনপি কে বাদ দেওয়া হচ্ছে। আজকে বিএনপি ডাক দিলে টানা আজকে এক মাসের বেশি সময় ধরে অবরোধ হচ্ছে। let me finish please। এক নম্বর আমি বলেছি এখানে বিএনপি ব্যাশিং এর কোনো দরকার নেই, বিএনপির কেউ নাই। না বেশিং না, বাট এটা তো মুভিং অন, যে বিএনপির দরকার আছে কিনা ডেমোক্রেসি এবং ইলেকশন সবকিছু ঠিক করার জন্য বিএনপি দরকার আছে কিনা, আসলে দরকার হলো আমাদের ইনস্টিটিউশন, এবং যেটা প্রথম দিয়ে আমি শুরু করেছিলাম, কনস্টিটিউশন এবং ইনস্টিটিউশন, এই দুটো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের যে ইনস্টিটিউশন গুলো আমাদেরকে, কারণ ডেমোক্রেসি ইজ বেসড অন ইনস্টিটিউশন, দিস ইজ দ্য বেসিক ডেফিনেশন অফ ডেমোক্রেসি। ওকে, এবং আজকে আমাদের ধর্ম ইসলামও যে অনেক জায়গায় যে ডেমোক্রেসির প্রচার বিস্তারের জন্য ইসলামকে অনেক মনীষী এখনো থ্যাংক করেন, বিকজ ইসলাম ধর্ম ইনস্টিটিউশন গুলো তৈরি অনেক জায়গায় দেখিয়ে দিয়েছে। সো ইনস্টিটিউশন গুলো আমাদের দরকার। আজকে আমাদের পুলিশ ফোর্সেস আর নট অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট। এবং বদিউল আলম ভাই যে কথাগুলো বললেন, বা এর মধ্যে ব্রেকেও আমরা যে ডিসকাশনগুলো করছিলাম, যে আমাদের পুলিশ ইনস্টিটিউশনে অনেক বড় বড় কর্মকর্তা বা ল এনফোর্সমেন্ট ইনস্টিটিউশনে অনেক বড় বড় কর্মকর্তা অনেক কিছু বলছেন যেগুলো তাদের কাছে শোভা পায় না, তাদের মুখে শোভা পায় না। তারা বলতে পারেন না যে আমরা হাডুডু খেলতে এসেছি কিনা, তারা বলতে পারেন না যে আমরা পুরো বংশ ধরে দেখিয়ে দেব। আপনি শোভা পায় নাটি কেন বলছেন? আরেকটি জিনিস আপনাকে মনে করে দিতে চাই, আপনি নির্বাচন কমিশনের আপনি বলছিলেন যে সেটা কনস্টিটিউশন চেঞ্জ করে নির্বাচন কমিশনকে অনেক রাইট দেওয়া যেতে পারে। বাংলাদেশের নির্বাচন কমিশনের যত ক্ষমতা আছে, এই পৃথিবীর কোন নির্বাচন কমিশনের এত ক্ষমতা নাই। দুটো পয়েন্ট কনফিউজ করছেন। আমি বলছি কনস্টিটিউশন আলাদা, ইনস্টিটিউশন আলাদা, দুই দিক দিয়ে জিনিস ঠিক করতে হবে। ইনস্টিটিউশন কিভাবে ঠিক করবে? কনস্টিটিউশন এই ম্যান্ডেট দেওয়ার পরও আমরা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারি না। দেখেন, Constitution, there are several things we need changed in the Constitution. এক হলো কনস্টিটিউশনে আপনি ল মেকার যাদেরকে বসাবেন তাদেরকে ল বানানোর দায়িত্বটা তাদের ঘাড়ে দিতে হবে। আপনি ফ্লোর ক্রসিং লিমিট করে দিবেন, সে তার দলের এগেইনস্টে কোনো ভোট দিতে পারবে না। 2/3 মেজরিটি একটা দল চলে আসবে, সেটা যেভাবেই আসুক, প্রপার গণতান্ত্রিক ইলেকশনে আসুক, 2/3 মেজরিটি একটা দল আসবে, তার দলের ভিতরে মতভেদ থাকতে পারে না। 2/3 মেজরিটি একটা দল যখন এসে, আপনি ধরে নিতে পারেন ওই দেশের 50-60% অফ দ্য পপুলেশন ওই দলকে সাপোর্ট করে, কিন্তু 60% অফ দ্য পপুলেশন প্রত্যেকটা আইন সেম ভাবে সাপোর্ট করে। আপনি ফ্লোর ক্রসিং দিবেন না আপনার পার্লামেন্টে, আপনার কনস্টিটিউশনে সেটা অবৈধ করে দেবেন, তাহলে সেখানে কনস্টিটিউশনাল কিছু চেঞ্জেস দরকার। আর ইনস্টিটিউশন, আমি বলছি যে ইনস্টিটিউশন গুলো এনশিওর করে ডেমোক্রেসি। শুধু ইলেকশন দিয়ে ডেমোক্রেসি হয় না, শুধু ইলেকশন দিয়ে পিপলস রাইটস হয় না। সো জুডিশিয়ারি যখন আপনার কোনোভাবে কম্প্রোমাইজ থাকে, বাংলাদেশের জুডিশিয়ারি অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট, অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স দেয়া আছে বাংলাদেশের জুডিশিয়ারিকে, অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স। It is not true. Why it is not true? জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের যে সংবিধান দেন, এটার জন্য প্রথম দরকার হচ্ছে জুডিশিয়ারির নিজস্ব সচিবালয়। আজ পর্যন্ত জুডিশিয়ারি কোনো সচিবালয় আমি বলি জাস্টিস মুস্তাফা কামালের যে রায় ছিল, আমি জাস্টিস মুস্তাফা কামাল না, আজকে পর্যন্ত জুডিশিয়ারির যা কাজ ল মিনিস্ট্রিতে এন্টার করার সাথে সাথে whoever in power, আওয়ামী লীগ থাকুক, পলিটিক্যাল ইন্টারফারেন্স হয়। সুতরাং পলিটিক্যাল সেটা কিন্তু আইন মন্ত্রণালয়ের সাচিবিক কাজ দায়িত্ব পালন করে। ফাইন একটা যে কোনো জুডিশিয়াল অফিসারকে ইভেন্ট বদলি করার জন্য প্রধান বিচারপতির অনুমতি লাগে। আমি প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রণালয়ের সাধ্য নাই। আপনি ইমপিচমেন্ট করার পাওয়ার দিয়ে দিবেন প্রধান বিচারপতিকে। না, প্রধান বিচারপতি মানে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স হলো ওই কাজগুলোই প্রধান বিচারপতি করবে। আপনি দেখেন আমাদের সংবিধান, জুডিশিয়ারি কথা তো বলছেন, আমাদের সংবিধান 98 কি আছে যে রাষ্ট্রপতি কয়েকটা ফাংশন ছাড়া আর সবগুলি ফাংশন করবে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। আজকে যদি প্রধানমন্ত্রী সাজেশন ছাড়া চুজ করতে পারে, কিচ্ছু করতে পারবে না। জুডিশিয়ারি ল অফিসার নিয়োগ করা, রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে কথা শুনেন আপনি, অনলি প্রধান বিচারপতি, আর রেস্ট বিচারপতি, অন্য বিচারপতিগুলি প্রধানমন্ত্রী আমেরিকায় তো জাজরা নির্বাচিত হয়, জনগণ ভোট দিয়ে বানায়।